অভিজ্ঞান দত্তকে উচিত শিক্ষা দিয়ে এবার মোনালিসার হাত ধরে ট্রেনে প্রান্তিক নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বলতে লাগলো, কি ভেবেছেন মোনা ম্যাডাম, এইভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে আপনি বিয়েটা করতে পারবেন? অন্যদিকে দেখা যায় মাহি বলতে লাগলো, এই কাজটা মোহিনী করেছে, আমি নিজ চোখে দেখতে পেয়েছি মোনালিসাকে মোহিনীর ঘরেই ঢুকেছে। মোহিনী তখন অস্বীকার করতে থাকে আর বলতে লাগলো, কখন, কই, আমি তো দেখিনি, নিশ্চয়ই আমি ঘরে ছিলাম না। তখনই মাহি বলতে লাগলো, একদম মিথ্যে কথা বলবে না মোহিনী, আমি ঠিক আছে সেই মোনালিসার সাথে হাত মিলিয়েছিলাম, কিন্তু আমি কোনোদিন চাইনি যে দাদা ভাইয়ের কোনো ক্ষতি হোক, আর এখনও চাই না যে ছোট্ট ভাইয়ের কোনো ক্ষতি হোক এমন কাজ। তাই তুমি যদি সত্যি কিছু জেনে থাকো বলে দাও। আমি নিজের চোখে দেখেছি মোনালিসা যখন তোমার ঘরের মধ্যে ঢুকেছিল তখন তুমি দরজাটা বন্ধ করে দিয়েছিলে। এদিকে কম্পাস তখন হঠাৎ করে চিৎকার করে বলতে লাগলো, মোনা ম্যাডাম তুমি কিছু করতে পারবে না, দেখো এবার আমি কি করে। বিহান স্যার আপনি একদম চিন্তা করবেন না। মোনা ম্যাডাম সেই বোকা বোকাই রয়ে গেল। এই বলে কম্পাস এমনভাবে তুড়ি মারে যে সমস্ত গুন্ডারা তার থেকে দূরে সরে যায়, আর কম্পাসের হাতে থাকা একটা যন্ত্র বেজে ওঠে। তখনই ই, মোনালিসা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, এটা কি হচ্ছে, এইটা কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। অন্যদিকে মোহিনী তখন বলতে লাগলো, মিথ্যে কথা, আমি কেনই বা মোনালিসাকে আমার ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করব? মাহি তখন বলতে লাগলো, মিথ্যে কথা বলবে না, আমি নিজ চোখে দেখেছি। রুদ্র তখন বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করলে দেখতে পায় যে সিসিটিভি ফুটেজ ফাঁকা, কিচ্ছু নেই। তখন মোহিনী বলতে লাগলো মনে মনে, আমি জানতাম সিসিটিভি ফুটেজে কিচ্ছু ধরা পড়বে না। আমার তা না হলে কি আমার নাম মোহিনী? আমি এখন মাহিকেই চোর বানিয়ে দেবো সবার সামনে। ঋতুজা তখন বলতে লাগলো, এসব বিষয় নিয়ে না আমাদের ভাবা একদম চলবে না। কেউ না তো কেউ আমাদের বাড়ি থেকে ওকে হেল্প করছে, না হলে এভাবে বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজগুলি কিভাবে সবকিছু মুছে যায়। অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো, মোনা ম্যাডাম আপনি কিচ্ছু করতে পারবেন না, দেখুন আমি এবার কি করি। আমার এই হাতের যন্ত্রের শব্দ সবার কাছে পৌঁছে যাবে, বাড়িতে মা বাবা এমনকি দাদা ভাই সবার কাছে পৌঁছে যাবে, আর সবাই আমার এখানে চলে আসতে পারবে, আর আপনাকে না কেউ ছাড়বে না, দেখে নিয়ে। তখনই মোনালিসা বলতে লাগলো, খবরদার কম্পাস, এটা ভালো হচ্ছে না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। এদিকে মোহিনী কে সন্দেহ করতে থাকে ঋতুজা, অখিলেশরা সবাই। ঋতুজা তখন বলতে লাগলো, যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের কম্পাস আর বিহানের কাছে যেতেই হবে। তবে আমার যতটুকু ধারণা বিহানের আর কম্পাসের কোনো ক্ষতি হবে না, একজন আছে তো ওদেরকে রক্ষা করার জন্য। এইদিকে ওই মোনালিসার হুমকিতে কম্পাস ভয় পায় না। কম্পাস তখন বলতে লাগলো, মোনা ম্যাডাম আপনি কি করবেন, আপনি কি ভেবেছেন এভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে বিয়ে করা যায়? আর তখন সেই মুহূর্তে প্রান্তিক তার দলবল নিয়ে মন্দিরে হাজির হয় আর একে একে সমস্ত গুন্ডাদের মারতে থাকে। মোনালিসা তখন বলতে লাগলো, তুমি তুমি আবার এখানে এসে পৌঁছে গেছো, আমি কাউকে ছাড়বো না, দরকার পড়লে আমি কম্পাস বিহান দুজনকে গুলি করে দেবো, কিন্তু কিচ্ছু করতে পারে না মোনালিসা। মোনালিসা সমস্ত গুন্ডাদেরকে মেরে প্রান্তিক দড়ি দিয়ে বেঁধে নেয় আর বলতে লাগলো, ওদেরকে এবার বেঁধে ফেলে রাখ, যতক্ষণ না পর্যন্ত কাজটা হয়। আমি আগে যে সন্দেহ করেছি তুমি কিছু একটা করবে। আর তখন তখন থেকে আমি ওই কম্পাসদের বাড়ির সামনে পাহারা বসিয়ে রেখে দিচ্ছি, আমার লোকজন সেখানে ঘোরাফেরা করছে। মোনালিসা তখন রেগে বলতে লাগলো, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই তোমাকে আমি ছাড়বো না। প্রান্তিক তখন বলতে লাগলো, তুমি যে শুধরানো নয় সেটা আমি বুঝতে পেরে গেছি। এদিকে বিহান তখন বলতে লাগলো, এই তাহলে তোমার ভালোবাসা মোনালিসা, তুমি আমাকেও খুন করতে দুপা পিছু হলে না? ছি মোনালিসা, ছি, তোমার না লজ্জা থাকা দরকার, তুমি যে একটু শুধরানো না সেটা এবার আমরা বুঝতে পেরে গেছি। তখনই কম্পাস বলতে লাগলো, আমি মায়ের কাছ থেকে যখন শুনেছি যে প্রান্তিক দাদা আমাদের বাড়ির মধ্যে পাহারা বসিয়েছে, আর এমনকি প্রান্তিক দাদার লোকজনদেরকেও আমি দেখে ফেলেছি, তখন থেকে আমারও সন্দেহ হয় বাড়িতে কিছু একটা তো ঘটবে। আর সেটা না আমি বুঝতে পেরেছি। কি ভেবেছেন মোনা ম্যাডাম, এই নকল সাইন করিয়ে এভাবে জোর করে কাউকে বিয়ে করা যায়? সেটা তো কিছুতেই যায় না। এবার বুঝুন না আপনার অবস্থাটা কি হয়। তখনই বিহান বলতে লাগলো, মোনালিসা আমি তোমাকে না কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। তখন মোনালিসা রেগে সে প্রান্তিকের কাছে গিয়ে বলতে লাগলো, তোমাকে তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেবো না, তোমাকে আমি শেষ করে ফেলবো। প্রান্তিক তখন বলতে লাগলো, আপনি না কিচ্ছু করতে পারবেন না। তখন বলতে লাগলো, কেন এত বড় বড় কথা বলছো, তোমার কি আছে, কি আছে, পরিচয়টুকুও তো নেই, তুমি রাস্তার ছেলে, আবার এখন বড় বড় কথা বলছো। কম্পাস তখন বলতে লাগলো, মোনা ম্যাডাম আপনি এটা কিন্তু ভালো করছেন না, এইভাবে প্রান্তিক বাবুকে আপনি অপমান করতে পারো না। তখনই মোনালিসা বলতে লাগলো, কেন পারি না, তুই তো মা বাবা ঠিক নেই, কোথায় জন্ম হয়েছিস, ছোট লোক কোথাকার, আরেক ছোট লোককে সাথে জুটিয়েছিস, ওর মা বাবা ঠিক ঠিকানা আছে, ও কোথায় থাকে, কি করে, কোন
কোনখানে জন্ম হয়েছে সেটা সে জানে? আমার তো মনে হয় কোনো ও অশিক্ষিত গেঁয়ো এমনকি খারাপ লোকের ঘরে ওর জন্ম হয়েছে। এইভাবে যখন প্রান্তিকের মা-বাবাকে নিয়ে প্রশ্ন তোলে তখন প্রান্তিক প্রচণ্ড রেগে যায়। মোনালিসা বারবার করে প্রান্তিককে ছোট করতে থাকে জন্ম পরিচয় নিয়ে। প্রান্তিক তখন রেগে সেখানে থাকা সিঁদুরের বাটিটা ছুঁড়ে মারে। আর সেই সিঁদুর গিয়ে পড়ে মোনালিসার সিঁথিতে। তখনই মোনালিসা চিৎকার করে বলতে লাগলো, "এটা তুমি কি করলে? কি করলে তুমি এটা?" এদিকে বিহান আর কম্পাসও অবাক হয়ে যায়। প্রান্তিক তখন কি করবে কিছুই বুঝতে পারে না। আর সেই মুহূর্তে তখন ঋতুজা, অখিলেশ এমনকি মোনার মা সেই মন্দিরে এসে হাজির হয়। আর ওদেরকে দেখেই তো ও মোনালিসা আরো চমকে যায়। তখনই মোনালিসা বলতে লাগলো, এ সিঁদুর আমি মানি না। তুমি এটা কি করলে? তুমি আমার সিঁথিতে সিঁদুর ছুঁড়ে মারলে? আমি এই সিঁদুর এক্ষুনি ধুয়ে ফেলবো।" এই বলে যখন সিঁদুরটা ধুতে যেতে লাগে তখনই মোনার মা এসে হাতটা ধরে আর বলতে লাগলো, "মোনা তুই এই কাজটা করতে পারিস না। তুই এই বিয়েটা নাই মানতে পারিস কিন্তু এই বিয়েটা আমি মানি।" এ কথা বললে মোনা তখন বলতে লাগলো, "ছেড়ে দাও আমার হাত, ছেড়ে দাও।" তখন অভিজ্ঞান দত্ত সেখানে চলে আসে। আর অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "বৌমা তুমি আমার নাতনির হাত ছেড়ে দাও।" কিন্তু তখন পৃথা বলতে লাগলো, "না বাবা, তো আপনি অনেক কিছু করেছেন আমার মেয়ের জন্য। আমার মেয়েটাকে ভুল পথে পরিচালিত করে আজকে আমার মেয়েটার জীবনটা এভাবে দুর্বিষহ করে দিয়েছেন। আপনি বিয়েটা নাই মানতে পারেন কিন্তু আমি বিয়েটা মানি।" অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, "আমার নাতনিকে ওই যে বিয়ে করবে? একটা রাস্তার ছেলে যার জন্ম পরিচয় ঠিক ঠিকানা নেই সেই?" তখনই ঋতুজা রেগে যায়। আর ঋতুজা রেগে গিয়ে বলতে লাগলো, "অভিজ্ঞান বাবু আপনি কাকে কি বলছেন?" তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "আমি ঠিক বলছি। যার চাল চুলোহীন কোনো পরিচয় নেই, এমনকি অশিক্ষিত মূর্খ সেই ছেলে আমার নাতনিকে শিক্ষা দেবে? আমার নাতনিকে বিয়ে করে নিয়ে যাবে? এটা হতে পারে না। মোনা তুমি সিঁদুরটা মুছে ফেলো।" ঋতুজা তখন বলতে লাগলো, "আপনি যাকে অশিক্ষিত চালচুলোহীন ছেলে বলছেন না, সে আপনার নাতনি থেকে অনেকটা ভালো। আপনি আপনার নাতনিকে কি শিক্ষা দিয়েছেন? ছোটবেলা থেকে তো সবার কাছে আপনার নাতনিকেই আপনি সবথেকে বিদ্বান বানিয়ে রেখেছিলেন। আর কম্পাসকে মূর্খ বানিয়ে রেখেছিলেন। কিন্তু আপনার নাতনি কি আজ পর্যন্ত একটা ডিগ্রি এনে দিতে পেরেছে? কিচ্ছু করতে পারেনি। সবসময় আপনি আপনার নাতনিকে কুশিক্ষাটাই দিয়েছেন। ভালো কোনো কিছুই করতে পারেননি। কিচ্ছু পারেননি। আর এখন আবার আপনার নাতনিকে আপনি ভুল পথে পরিচালনা করতে এসেছেন।" কম্পাস তখন বলতে লাগলো, "আর কত দাদু? আর কত অন্যায় করবে? তুমি তো মোনা ম্যাডামের জীবনটা ছারখারে করে দিয়েছ। আর এখন তুমি আবার এসেছো মোনা ম্যাডামের জীবনটা ছারখার করে দিতে। আমার তো মনে হয় প্রান্তিক বাবুই পারবে মোনা ম্যাডামের এই জীবনটা শুধরে দিতে।" তখন মোনার মাও বলতে লাগলো, "হ্যাঁ, আমার মোনার এই বিয়েটা আমি মানি। কারণ এটা মন্দিরে মায়ের সামনে সিঁদুরটা পরানো হয়েছে। আপনি নাই মানতে পারেন।" মোনালিসা তখন বলতে লাগলো, "না, আমি এই বিয়ে মানি না। এ বিয়ে আমি কিছুতে মানি না।" তখন মোনার দাদু বলতে লাগলো, "অভিজ্ঞান দত্তের নাতি এরকম ফুটপাতে পড়ে থাকা চালচুলোহীন ছেলের সাথে যাবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না।" তখনই প্রান্তিক রেগে গিয়ে বলতে লাগলো, "বন্ধ করুন। বন্ধ করুন আপনার এসব আজে-বাজে কথা। আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার নাতনিকে ভুলভাল পথে পরিচালিত করে আপনি এমনটা বানিয়ে দিয়েছেন। আর এখন আবার বলছেন আমার চালচুলো নেই। আমার তো মনে হয় আপনার নাতনিকে আর কিছু দিতে না পারি আর না পারি। আপনার নাতনির না ভুলগুলো আমি শুধরে দিতে পারবো।" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, এই তুমি কার সাথে কথা বলছো? তুমি ব্যারিস্টার অভিজ্ঞান দত্তের সাথে কথা বলছো। তোমার এত বড় সাহস?" তখনই রেগে যায় প্রান্তিক। প্রান্তিক তখন বলতে লাগলো, "শুনুন, আপনি যত বড় ব্যারিস্টারই হন না কেন, কিন্তু আপনি যে সুশিক্ষা দিতে পারেন না মানুষকে সেটা আমরা খুব ভালো করে জানি। এমনকি আপনি আপনার নাতনিকেও সুশিক্ষা দিতে পারেননি।" এই বলে অভিজ্ঞান দত্তের সামনে দিয়ে মোনালিসাকে টেনে নিয়ে যায় প্রান্তিক।